ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি মানস কুমার ঘোষ। মানসবাবু, আমাদের স্টুডিওতে আসবার জন্য স্বাগত। আপনারা সকলেই জানেন যে 26শে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যে রায়গঞ্জ শহর দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর সাংসদ নির্বাচিত হতে দেখেছেন, 2019-এর যে লোকসভা নির্বাচন সেখানে প্রথম পালা বদলের ঘটনা ঘটে এবং সেইবার রায়গঞ্জ আসন থেকে বিজেপির প্রতীকে জয়ী হন দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী 5 বছরের জন্য সাংসদ নির্বাচিত হলেও পরবর্তীকালে তাকে ঘিরে একটা বিতর্ক দেখা দেয়। এই নির্বাচনের আগে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির একটা অংশ দাবি করতে থাকেন যে এবারের নির্বাচনে ভূমিপুত্রকে, জেলার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। ফলত বিভিন্ন জায়গায় তারা পোস্টার, হোর্ডিং, এমনকি দণ্ডি যাত্রা পর্যন্ত করা হয়েছিল বিজেপির একটা অংশের পক্ষ থেকে, এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল তাদের বরখাস্ত করা হয়। তবে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে স্থানীয় নেতৃত্বের যে দাবি ছিল ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে, সেই নিয়ম কিন্তু, সেই আবেদন কিন্তু মেনে নিল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এবং এই আসনে প্রার্থী করা হলো কালিয়াগঞ্জের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট উদ্যোগপতি কার্তিক চন্দ্র পালকে। কার্তিক চন্দ্র পাল বয়সে তরুণ এবং একেবারেই রাজনীতিতে প্রায় একটা চমক দিয়েই তিনি রায়গঞ্জ আসনে প্রার্থী হয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো মানসবাবুর সঙ্গে। মানসবাবু, কার্তিক চন্দ্র পাল এবার আপনাদের এখানে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের একজন মুখ, কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং তার আমলে ডেভেলপমেন্টের কাজ কি হয়েছে সেটা নিয়ে কালিয়াগঞ্জ শহরে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। প্রার্থী হিসাবে কার্তিক চন্দ্র পাল কতটা লড়াই দিতে পারবে এবারের রায়গঞ্জের লোকসভা নির্বাচনে? দেখুন, কার্তিক চন্দ্র পালকে প্রথমে এই বিষয়টা জানতে হবে। কার্তিক চন্দ্র পাল 1994 সালে কালিয়াগঞ্জ কলেজে ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং ছাত্র রাজনীতিতে তার হাতে খড়ি। দীর্ঘ সময় ছাত্র যুব রাজনীতি করবার পর উনি 2016 সালে কালিয়াগঞ্জ পৌর নির্বাচনে প্রথম জয়লাভ করেন এবং উপপৌরপতির দায়িত্ব পান। 2017 থেকে 2019 সাল অবধি তিনি ছিলেন পৌরপতির ভূমিকায় এবং 19 সাল থেকে 20 সাল অবধি তিনি পৌর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করেছেন। যে কালিয়াগঞ্জ একসময় একটা জরাজীর্ণ শহর ছিল, প্রান্তিক কালিয়াগঞ্জ আমাদের জেলার প্রান্তিক শহর, সেই কালিয়াগঞ্জকে নবরূপে সজ্জিত যেভাবে তিনি করেছেন মাত্র 4 বছরের সময়কালে, সেটা জেলাবাসীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে। স্বাভাবিকভাবেই তার কর্মোদ্যম এবং তার কাজ করার স্পৃহা, সেটাকে তো স্যালুট জানাতেই হবে। তাই লড়াই কেমন দিবেন এটা প্রশ্ন না, লড়াই তিনি আগাগোড়াই করে এসছেন, ছাত্র যুব রাজনীতি থেকেই লড়াই করে এসছেন এবং লড়াই করেই রাজনীতিতে উঠে এসছেন। ফলে এই জায়গাটা হয়তো কোনো দিন তার জন্য অপেক্ষায় ছিল এবং সেই অপেক্ষার অবসান হলো। তিনি আমাদের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে সর্বোচ্চ শিখর, সেই শিখরে পদার্পণ করবার প্রথম ধাপ নির্বাচনে তিনি দলের টিকিট পেয়েছেন এবং নির্বাচনে লড়াই করছেন। একটা সময় আমরা দেখেছিলাম যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট ছিল যে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরে দলের একটা গোষ্ঠী লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়। যদিও আমরা এই মুহূর্তে জানতে পারছি তাদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দল কি এখন ঐক্যবদ্ধভাবে ভোটের ময়দানে নামতে পেরেছে? দল একদম ঐক্যবদ্ধভাবে ভোটের ময়দানে নামতে পেরেছে এবং নেমেছে। দেখুন, গণতান্ত্রিক দলে যে কেউ তার কথা বলবার অধিকার রাখতে পারে, তো সেই কথা বলার অধিকার থেকে কেউ কিছু কথা বলেছিলেন। যখন প্রার্থী ঘোষণা হয়ে গেল আমাদের কার্তিক চন্দ্র পাল, ঘোষণা হওয়ার পরেই প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি নির্মল দাম মহাশয় এবং অন্যান্য আরও অনেক নেতৃত্ব, যাদের কিছুটা মান অভিমান ছিল দলের প্রতি নয়, কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো কোনো কারণবশত কোনো জায়গায়
তো সেই সমস্ত ব্যক্তিত্বের সঙ্গে আমরা ধীরে ধীরে যোগাযোগ করে প্রত্যেকের ক্ষোভের অবসান হয়েছে এবং সংঘবদ্ধভাবে আপনারা দেখেছেন যে প্রাক্তন 3 জেলা সভাপতি রায়গঞ্জ শহরে কার্তিক চন্দ্র পালকে নিয়ে তারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে শঙ্কর চক্রবর্তী মহাশয় আছেন, নির্মল দাম মহাশয় আছেন, বিশ্বজিৎ লাহিড়ী মহাশয় আছেন এবং আরও অনেক পথপ্রদর্শক যারা বিজেপি মানে এই জেলায় প্রতিষ্ঠাতা, তাদের মধ্যেও অনেকে কার্তিক চন্দ্র পালকে আশীর্বাদ করেছেন এবং তার নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করছেন। বিরোধী হিসাবে প্রথমত তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, যিনি বিধায়ক থেকে বিধায়ক ছিলেন 3 বছর এবং সম্প্রতি নিয়ম মেনেই তিনি ইস্তফা দিয়েছেন। পিএসসি কমিটির তিনি গুরুত্বপূর্ণ পদের চেয়ারম্যানও ছিলেন এবং পাশাপাশি রয়েছে আলী ইমরান রঞ্জ ভিক্টর, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই দুজন প্রার্থী ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে রাত পর্যন্ত দাপিয়ে প্রচারে যাচ্ছেন এবং কৃষ্ণবাবুর হাত ধরে বিভিন্ন দল ছেড়ে প্রায় প্রতিদিনই আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের মানে সঙ্গী সাথীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিচ্ছেন। প্রায় প্রতিদিন আমরা গত 1 সপ্তাহ ধরে এই ছবি কৃষ্ণবাবুর কার্যালয়ে দেখতে পাচ্ছি। তো ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই যে দল বদলের ঘটনা, এটা তো তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করলো ভোটের আগে। দেখুন, এখানে আমাদের মূলত লড়াইটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে। গোটা দেশে 543টা লোকসভা আসন এবং বিজেপি দলের মূল প্রতিপক্ষ হচ্ছে কংগ্রেস জাতীয় স্তরে। ফলে লড়াইটা দিল্লিতে লড়াই কংগ্রেসের সাথে বিজেপির, এবং রায়গঞ্জ আসনেও আমাদের লড়াই হচ্ছে কংগ্রেস প্রার্থী ভিক্টরের সাথে, আলী ইমরান রমজের সাথেই আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র পালের মূলত লড়াই। কি বলছেন? একদম ঠিক বলছি, লড়াই কংগ্রেসের সাথে। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি রাজনীতির জটিল অঙ্ক কষাতেও পারদর্শী। রায়গঞ্জে তো সরাসরি ফাইট হওয়ার কথা তৃণমূল আর বিজেপির মধ্যে। তৃণমূল কি তৃতীয় স্থানে চলে যাচ্ছে? দেখুন, মানুষ কাঁঠালের আমসত্ব খায় না। একজন ব্যক্তি, তিনি নিজে ছিলেন বিজেপির টিকিটে নির্বাচিত এমএলএ, ইস্তফা না দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করে তিনি তৃণমূলের হয়ে সরাসরি প্রচার করছেন, কিন্তু বিধানসভায় গিয়ে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন বিজেপির বিধায়ক হিসাবে। তো যেমন কাঁঠালের আমসত্ব হয় না, মানুষ কাঁঠালের আমসত্ব খায় না, আমেরই আমসত্ব খায়, তো এই কাঁঠালের আমসত্ব মানুষ খাবে না। তৃণমূল কংগ্রেসের যে মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জেলাতে প্রচারে আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন, একাধিক মানে তারকা প্রচারক যাতে বলা যায়, আর তারাও তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন। তো এই যে মানে প্রায় প্রতিদিন এই যে ভিভিআইপি প্রচারকরা আসছেন, তার এফেক্ট তৃণমূলের অনুকূলে যাওয়ার কথা। দেখুন, সংসদীয় গণতন্ত্রে প্রত্যেকেরই কোনো না কোনো নির্বাচনী ক্ষেত্রে যাওয়ার অধিকার আছে, আর প্রত্যেক দলেরই কিছু স্টার ক্যাম্পেনার থাকেন। স্টার ক্যাম্পেনার কে কোথায় কবে কি সভা করবেন সেটা তো অবশ্যই তাদের ব্যাপার। এই বিষয়ে সেরকম কিছু বলার নেই, যে কেউ যে কোনো জায়গায় সভা করতে পারে। আপনাদের কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করে গেলেন রায়গঞ্জে। সাধারণ মানুষের ভিড় হয়েছিল, এটা অস্বীকার করতে দ্বিধার কোনো জায়গা নেই, কিন্তু বিরোধীদের যেটা অভিযোগ, তারা বলছেন যে অনেকে প্রধানমন্ত্রীকে জাস্ট দেখতে গেছেন, তার প্রতিফলন ভোট বাক্সে হবে না। আর তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ যে প্রধানমন্ত্রী রায়গঞ্জে এসেছেন ঠিকই, কিন্তু যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন নিয়ে 25 মিনিটের বক্তব্যে একটা বক্তব্য প্রধানমন্ত্রী বলেননি। মানুষ কেন বিজেপিকে ভোট দিতে যাবে যেখানে জেলার উন্নয়নের কোনো আপনাদের প্রতিশ্রুতি নেই? প্রধানমন্ত্রী স্বয়ং আসতেন, তিনি একটা কথা উচ্চারণ করলেন না। দেখুন, যদি প্রধানমন্ত্রীর সবার দিন কারো মনে হয় যে রায়গঞ্জ শহরে সভাস্থলে বা রায়গঞ্জ শহরে লোক হয়নি, তাহলে অবশ্যই তার কোনো গুরুত্বপূর্ণ চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, অবশ্যই তার চোখ দেখানো উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ছিল। নরেন্দ্র মোদীজি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, এখন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের তিনি মুখ। তার সঙ্গে হচ্ছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতারা নরেন্দ্র মোদীজিকে বিশ্বের নেতা হিসেবেও মেনে নিচ্ছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির প্রতি শুধু বিজেপির কার্যকর্তাদের আবেগ নয়, গোটা জেলার মানুষের আবেগ ছিল, এবং একবার তাকে চোখে দেখার আকুতি, তাকে ছোঁয়ার আকুতি, এটা মানুষ রায়গঞ্জের রাস্তায় সেদিন যারা ছিলেন সেটা প্রত্যক্ষ করেছেন। 2 লক্ষের উপরে মানুষ, তাদের ভিড়, তো এটা তো প্রমাণ করে যে মোদিময় রায়গঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলছি, বিরোধীদের অভিযোগ যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়ন নিয়ে তিনি একটা শব্দ পর্যন্ত খরচ করেননি। মানুষ তো প্রত্যাশা করেছিল যে প্রধানমন্ত্রী প্রথম আসছেন। আমি আরো একবার বলবো যে দেশের প্রধানমন্ত্রী দেশের কথা বলবেন, এবং রায়গঞ্জটা দেশের বাইরে নয়, রায়গঞ্জটা দেশের মধ্যেই। ফলে রায়গঞ্জের উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়ন, তিনি যা বক্তব্য, প্রধানমন্ত্রীর যা বক্তব্য হওয়া উচিত, তিনি ঠিক সঠিকভাবেই বক্তব্য রেখেছেন।
মানুষবাবু আর একটা বিষয় নিয়ে গোটা রাজ্যের বিরোধীদের এটা অভিযোগ, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একাধিকবার রাজ্যে এসে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন আপনাদের কাছে, যদিও পরবর্তীকালে প্রচারে এসে সেটা 30-এ উনি নামিয়ে এনেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে যেখানেই দেখা যাচ্ছে যে আপনারা বারংবার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিরোধীদের পেছনে লেলিয়ে দিচ্ছেন, সেটা সিবিআই বলুন, ইডি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালাচ্ছেন, আপনারা রাহুল গান্ধীর চপারে তল্লাশি চালাচ্ছেন। ভোটের আগে কি হেরে বসে আছেন, ফলে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে আপনারা নির্বাচনী বাজিমাত করতে চাইছেন? আপনি প্রথম যেটা বললেন, অমিত শাহজি এবার 35-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে এই রাজ্যে এসে অমিত শাহজি বলেছিলেন যে এবার 22টি আসন বিজেপির লক্ষ্যমাত্রা। বিজেপি 18টি আসনে জিতেছিল। তো এবার যখন তিনি বলেছেন 35টি লক্ষ্যমাত্রা, এবার আপনারাই বুঝে নেন যে তিনি কতগুলো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, আমরা কতগুলো জিততে পারি। এটা 1 নম্বর। 2, ইডি এবং সিবিআই, আমরা নয়, আপনি যে বলছেন যে আমরা রাহুল গান্ধীর চপারে তল্লাশি চালাচ্ছি, আমরা বলতে আপনি বিজেপি বলতে চাইছেন। ইডি সিবিআই স্বাধীন দুটো সংস্থা যারা নিজের মতো করে কাজ করে এবং তারা রাজধর্ম পালন করছে। বিগত দিনে ইউপিএ সরকারের আমলে, কংগ্রেসের আমলে, জনতা দলের সরকারের আমলে সেই সময় ইডি সিবিআইকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল, হ্যান্ডিক্রাফট, তাদের সংস্থা ছিল, কাজ ছিল না। কিন্তু নরেন্দ্র মোদীজির আমলে এই যে কালো টাকা উদ্ধার, নরেন্দ্র মোদীজির আমলে দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা। মোদীজি যেমন বলেছেন, মানুষবাবু অনেকে খেয়ে কিন্তু বাইরে হজম করে বাইরে দেশে চলে গেছে, ললিত মোদীর কথা বলুন, তিনি যেরকম বলেছেন কথা বলুন, আপনারা দেখতে থাকুন কি হচ্ছে। কলকাতায় তো আপনারা দেখলেন যে আমাদের শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকেও, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কি পরিমাণ টাকা বেরোচ্ছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গী বাকিবুর রহমান, একের পর এক গোটা রাজ্য জুড়ে ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি। তো এটা তো প্রমাণ করে যে ইডি সিবিআই যেটা করছে বর্তমানে সেটা সঠিক কাজ করছে। যদি না করতো তাহলে এই কালো টাকাগুলো তো উদ্ধার হতো না। অবশ্যই আপনি যেটা বলতে চাইছেন, কালো টাকা উদ্ধার হচ্ছে, কিন্তু বিরোধীরা বারংবার বলছে যে আপনারা শুধুমাত্র বিরোধীদের পেছনে যাচ্ছেন কেন। মানে যেখানে ধরুন বিজেপি রয়েছে বা বিজেপির এনডিএর যারা সহযোগী দল রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে আপনারা কালো চশমা পরে বসে আছেন শুধু বিরোধীদের জোট ভাঙতে, ইন্ডিয়া জোট ভাঙতে। ইডি সিবিআই স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা। যদি মনে করে যে বিজেপির কোনো এমএলএ, যদি কোনো এমপি, কোনো মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তাদের যদি কালো টাকা থাকে, তো ইডি সিবিআই সেখানেও রেড করবে, সেখানেও তারা কালো টাকা উদ্ধার করবে। মোদিজির আমলে খুব পরিষ্কারভাবে স্বাধীনভাবে ইডি সিবিআইকে কাজ করতে দেওয়া হয়েছে, যেটা বিরোধীদের হজম হচ্ছে না। এ তো টুকরে টুকরে গ্যাং, 34 পার্টির একটা সম্মিলিত জোট। সেই সম্মিলিত জোট কখনো ফিশ ফ্রাই খাচ্ছে, কখনো বিরিয়ানি খাচ্ছে। তো তারা একত্রিত হয়ে এই যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই কথার বিরুদ্ধে লড়াইটা তারা করতে পারছেন না। আরো একটা বলা হচ্ছে আপনাদের সম্পর্কে যে আপনারা কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে একটা তলে তলে একটা আতাত করছেন, করে তৃণমূল কংগ্রেসকে হারানোর প্রয়াস নিচ্ছে। আপনাকে প্রথমেই বললাম, দিল্লিতে আমাদের লড়াই কংগ্রেসের সাথে এবং রায়গঞ্জে আমাদের লড়াই কংগ্রেসের সাথে। তো এখানে কংগ্রেস সিপিএম এর সঙ্গে আতাতের প্রশ্নই আসে না, লড়াইটাই তো কংগ্রেসের সাথে হচ্ছে। তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা আসনে 3য় স্থানে চলে যেতে পারে। আমি তো সে কথা বলিনি, বলছি আমাদের মূল প্রতিপক্ষ কংগ্রেস। এখানে এবার জনগণ ঠিক করবে 3য়তে নিয়ে যাবে না 4র্থতে নিয়ে যাবে, সেটা তো জনগণের হাতে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে আপনাদের প্রায় 5 বছর ধরে সাংসদ দেবশ্রী চৌধুরী ছিলেন, কিন্তু সাধারণ মানুষের একটা অংশের বক্তব্য যে দেবশ্রী দেবীকে রায়গঞ্জে খুব একটা বেশি দেখা যায়নি, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেটা সামগ্রিক উন্নয়ন বলতে যেটা বোঝায় আর কি, সেই বিষয়েও অতটা তৎপর তিনি ছিলেন না। 4টে বাইপাস, ইসলামপুর ডালখোলা দিয়ে যে বাইপাস 4 লেন রাস্তা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই সমস্যার সমাধান হয়েছে দেবশ্রী চৌধুরী এমপি থাকাকালীন। অমৃত ভারত প্রকল্পে আমাদের জেলার ডালখোলা স্টেশন, কালিয়াগঞ্জ স্টেশন, রায়গঞ্জ স্টেশন, কানকি স্টেশন, আলোয়াবাড়ি স্টেশন 53 কোটি টাকা খরচ করে এই 5টি স্টেশনের মডার্নাইজেশনের সমস্ত কাজ হয়েছে। তার সঙ্গে সড়ক ব্যবস্থার যে উন্নয়ন বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের অর্থে, সেটা দেবশ্রী চৌধুরীর আমলে হয়েছে। একাধিক জায়গায় তিনি বহু কমিউনিটি হল করেছেন এবং সবচেয়ে বড় যেটা মানে কাজ তিনি নীরবে করেছেন, মানুষের সামনে আসেনি। প্রধানমন্ত্রীজির যে ফান্ড, যেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেখানে 220 জন আর্ত এবং দুস্থ মানুষকে এই লোকসভা কেন্দ্রে তিনি চিকিৎসাজনিত সেবা
প্রধানমন্ত্রীজির মাধ্যমে এনে দিয়েছেন। হুম, হুম, এটাও তো একটা বড় কাজ। এবং আমাদের এখানে ডাকের যে মূল অফিস রায়গঞ্জে হয়েছে, হুম, তো সেটাও দেবশ্রী চৌধুরী তার হাত দিয়ে তৈরি করা। এরকম একাধিক উন্নয়ন আছে। এখন কেউ যদি দেখতে না পায় তাহলে তাদের হাতে দূরবীন দিতে হবে। কিন্তু রেলের ক্ষেত্রে তো বঞ্চনার শিকার থেকেই গেল। পার্শ্ববর্তী বালুরঘাট যেখানে প্রায় রেলের ক্ষেত্রে বঞ্চনা কিছু নেই। দিল্লির ট্রেন আমাদের তুলে দেওয়া হলো। আমাদের দিল্লির ট্রেন কোভিড সিচুয়েশনে উঠে গেছিল, তারপরে দিল্লির ট্রেন আনবার জন্য একাধিক প্রয়াস তিনি করেছেন। নির্বাচনী বিধি বলবৎ না হলে এই দিল্লির ট্রেন কিন্তু শুরু হয়ে যেত। যাই হোক, সেটা নতুন সাংসদ যিনি হবেন তার প্রাইম প্রায়োরিটি, প্রথম কাজই থাকবে এই দিল্লির ট্রেনটা করা। যেটা আরো আপনাদের বিরুদ্ধে, মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগের লিস্ট অনেক বেশি লম্বা। আপনাদের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেখানে বিরোধী দলগুলি রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদেরকে সবসময় একেবারে মানে সৎমা যে তকমা সেই হিসাবে দেখে। আপনারা রাজ্য থেকে এত কোটি কোটি টাকা ট্যাক্সের পয়সা নিয়ে চলে যাচ্ছেন, অথচ রাজ্যের যে প্রাপ্য সেই প্রাপ্য টাকা দিতে পারছেন না। সেই কারণে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। সেই কারণে যেটা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গরিব মানুষগুলো ঘর পেত, মাথার উপর ছাউনি পেত, আপনাদের উদাসীনতার কারণে বন্ধ হয়ে আছে। এই দ্বিচারিতাটা কি রাজ্যে মানে বিরোধী দলের সরকার রয়েছে বলে আপনারা এইরকম আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছেন কেন্দ্রের বিজেপি সরকার? আপনি কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, এবং জেলা স্তরে সমস্ত জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত অধিকাংশই তৃণমূল কংগ্রেসের দখলে, পৌরসভাও বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস দখল করেছে। একটা পৌরসভা, একটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে রাজ্য সরকারের একটা নিজস্ব ফান্ডের নাম বলতে বলুন। 15 ফিনান্সের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। পিবিজি বলে একটা পারফরমেন্স বেসড গ্রান্ট একটা আছে। এই দুটো ছাড়া আর কোনো পঞ্চায়েতে বর্তমানে টাকা নেই, এবং দুটোই কেন্দ্রীয় সরকারের দেওয়া। 3rd এসএফসি, 4th এসএফসি যেটা স্টেট ফিনান্স কমিশন, বিগত 3 অর্থবর্ষে পঞ্চায়েত স্তরে কোনো টাকা নামেনি। তাহলে রাজ্যই তো দেউলিয়া হয়ে গেছে, রাজ্যেরই তো টাকা নেই, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে। সেই টাকার কাজ রাজ্য সরকার ঠিকমতো করছে না। 100 দিনের কাজ পাচ্ছে না তো, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। 100 দিনের কাজে যদি এরকম হয় যে জব কার্ড প্রধানদের বাড়িতে থাকে, সব জব কার্ড যদি থাকে, এক একটা গ্রামে 200-300 করে মানুষ পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। এই রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রীর আমলে, দিদির আমলে দিদির পরিযায়ী শ্রমিকের সংখ্যা ভারতবর্ষের সর্বোচ্চ। আমাদের রায়গঞ্জের আশেপাশের গোয়ালপুকুর, কালিয়াগঞ্জ, করণদিঘি এক একটা গ্রামে 200-300 করে মানুষ, তারা যুবক ছেলেরা ভিন রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থান করে নিজের পরিবার প্রতিপালন করছে। আর তাদের 100 দিনের কাজের জব কার্ড পড়ে আছে প্রধানের বাড়িতে, গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে। তো তারা সেই জব কার্ড দিয়ে কি করছে? লোকগুলো তো দিল্লি বোম্বাই। তো টাকাটা উঠছে কোথা থেকে, কাজটা হচ্ছে কোথা থেকে? ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই কারণে টাকা আটকে দিয়েছে। এটা প্রমাণিত দুর্নীতি। দুর্নীতি হয়েছে না, দুর্নীতি প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রমাণিত হয়েছে, এবং এই জেলায়ও একাধিক জন তাদের দুর্নীতির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন সরকারি স্তরে, একাধিক জন আছেন। আমরা আলোচনায় থাকবো। পিএমএওয়াই এর ঘর যেটা বললেন, পিএমএওয়াই, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সব যোজনার উপরে যদি রাজ্য সরকার স্টিকার মেরে দেয়, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বানিয়ে দেবে, তাই না? স্বচ্ছ ভারত মিশনকে মিশন নির্মল বাংলা বানিয়ে দেবে, তাহলে পরে তো ভাই টাকা দিতে তো কেন্দ্রীয় সরকারেরও অসুবিধা হবে। অবশ্যই মানুষবাবু, আমরা বিস্তারিত নিশ্চয়ই আরো আলোচনা করব, তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনীর বিরতির পর ফিরে আসবো আমাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথায়। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি মানস ঘোষ। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও।
ভোটের খাস কথা। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি মানস কুমার ঘোষ। মানসবাবু, বিরতিতে যাওয়ার আগে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছিল বিজেপির বিরুদ্ধে সবচাইতে একটা বড় অভিযোগ বিরোধী দলগুলোর কাছে যে আপনারা ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভোট চাইছেন মানুষের কাছে, যেটা ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্যের একেবারে মূলে আঘাত করছে। আমি বলবো যে বিগত 10 বছরে মোদিজির শাসনে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেই চরিত্রটা সুরক্ষিত এবং আরো শক্তিশালী হয়েছে। কারণ এই 10 বছরে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন যে ভারতবর্ষের কোনো মুসলিম ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছেন? এই 10 বছরে একটা উদাহরণ দেখাতে পারবেন যেখানে ভারতবর্ষের কোনো মুসলিমের উপরে কোনো অত্যাচার হয়েছে? যদি হিন্দুবাদী বা হিন্দু রাষ্ট্র আপনারা যেটা বলতে চাইছেন সেই ধরনের মানসিকতা থাকতো, তাহলে এই 10 বছরে ভারতবর্ষে মুসলিমদের উপরে তো তার রিফ্লেকশন, প্রতিফলন তো হতো। কিন্তু আজকের তারিখে ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত আছেন। এবং সেই জায়গাতে অন্যান্য দেশে আপনারা দেখুন, আশেপাশের দেশগুলোতে তাকিয়ে দেখুন, সেখানে সংখ্যালঘুদের কি অবস্থা আছে, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা সুরক্ষিত আছে। তারা এই দেশকে নিজেদের মাতৃভূমি বলে বলতে পারছে, থাকতে পারছে, তাদের সমস্ত কিছু এই দেশের মাটির সাথে জড়িত আছে। আর মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, অর্থাৎ সবাইকে নিয়ে এই 10 বছর তিনি উন্নয়নটা করেছেন বলেই আজকে মুসলিম ভাইদেরকে, সংখ্যালঘু ভাইদেরকে কিছু কিছু জায়গায় একটা টুপি পরিয়ে দেওয়া হয় এবং দেখানো হয় যে মোদিজি হচ্ছে সংখ্যালঘু বিরোধী, মুসলিম বিরোধী, বিজেপি পার্টি। তাই আসলে তো তাই নয়। এবং বিভিন্ন জায়গায় এখন সংখ্যালঘু মানুষেরা বিজেপির মুখ হয়ে এগিয়ে আসছেন আস্তে আস্তে। দেখবেন বাংলাতেও এই পট পরিবর্তন হবে। আর আমরা যদি বলি উল্টো করে, বাংলার রাজনীতিতে কোনোদিন জাতিভিত্তিক বিভাজন ছিল না। এই বাংলার রাজনীতিতে জাতিভিত্তিক বিভাজনটাই তৈরি করলেন বাংলার দিদিমণি। আজকে কতগুলো পর্ষদ তিনি তৈরি করেছেন উত্তরবঙ্গে, 17খানা পর্ষদ, 17টা পর্ষদ হয়েছে। পাহাড়ে যত ছোট ছোট জনগোষ্ঠী, প্রত্যেককে বিভাজন করে একটা করে পর্ষদ তৈরি করা হয়েছে। আমরা তো জানতাম যে উত্তরবঙ্গ আমরা একটা সম্মিলিত একটা উত্তরবঙ্গের জাতি, সবাই একটাই, উত্তরবঙ্গবাসী আমরা। সেখানে তিনি টুকরা 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 করে জাতিভিত্তিক আমাদেরকে আলাদা আলাদা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। তো সাম্প্রদায়িক রাজনীতি তো বাংলার রাজনীতিতে দিদিমণি করছেন। সম্প্রতি যেটা বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা হচ্ছে, সিএ নিয়ে আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন সিএ হচ্ছে মাছের মাথা আর এনআরসিটা হচ্ছে মাছের লেজা। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা থেকে চ্যালেঞ্জ ছুড়েছেন, যদি কোনো বিজেপি নেতা এখনো পর্যন্ত সিএ এর জন্য আবেদন করেননি এবং যদি কেন্দ্রীয় সরকার বলে যে এনআরসি হবে না, তাহলে সেই সিএ এর ফর্মে আমি সই করতে রাজি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোট যে বক্তব্যটা। তো এই সিএ নিয়ে যে আপনাদের নির্দেশ জারি হলো, এটা কি ভোটের আগে আপনাদের কোনো অস্বস্তিতে রাখছে? কোনো অস্বস্তিতে রাখছে না। ভারতবর্ষে অসংখ্য হিন্দু যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে এই দেশে এসেছিলেন, এবং ভারতবর্ষ হচ্ছে এমন একটা জায়গা, বিশ্বের সমস্ত হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারত। তো যেখানে নিরাপদ মনে করে না হিন্দুরা, তারা এসে ভারতবর্ষে নিজেদের সিএতে যেটা বলছে যে পাকিস্তান, আফগানিস্তান থেকে সংখ্যালঘু মানুষদের যারা আছে তাদেরকে, সেই সমস্ত দেশের সংখ্যালঘু হিন্দুরাই আছেন, তারা এই দেশে এসে আশ্রয় পাচ্ছেন এবং আশ্রয় পেয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেই আশ্রয়ে তারা নিরাপদ আছেন। তাদের সেটাকে একদম মূলটাকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য অমিত শাহ যেটা বলছেন যে নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার আইন নয়, এটা কোনো কেড়ে নেওয়ার আইন নয়। এটা হচ্ছে বাংলার দিদিমণির অস্বস্তি হচ্ছে, কারণ মুসলিম ভাইদেরকে, সংখ্যালঘু ভাইদের ভোটটা তার লাগবে এবং সেই ভোটের জন্য তাদেরকে বলা হচ্ছে যে তোমরা দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দিবে, তার আইন হচ্ছে এটা। তো এই ভুল ভাঙতে কিন্তু বেশি দিন লাগবে না। যারা এই ভুলে এখনো আছেন, সেই ভুল তাদেরও ভেঙে যাবে কিছুদিনের মধ্যেই। নাগরিকত্ব দেওয়ার আইন আর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন কখনো এক হয় না। উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে দিদিমণি এক করে দিচ্ছেন। যাক মানসবাবু, আমরা বিস্তারিত দেশভিত্তিক আলোচনা করলাম, বিভিন্ন ইস্যুতে আলোচনা করলাম। এবার একটু স্থানীয় প্রসঙ্গে আসি। এই যে আপনারা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া মানুষের, ব্যাপক সাড়া মানুষের। এবং প্রতিটি বিধানসভা ক্ষেত্রে কার্তিক চন্দ্র পালকে নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। কার্তিক চন্দ্র পাল খুব সাধারণ
জীবনযাপনে অভ্যস্ত এবং ঘরের ছেলের মতো, সেটা মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ বুঝতে পেরেছেন কালিয়াগঞ্জের দিকে তাকিয়ে যে এই ছেলেকে দিয়ে উন্নয়ন সম্ভব, এই ছেলেকে দিয়ে আমরা নিজেদের কাজ করাতে পারবো। তাই যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা সর্বধর্ম জাতি বর্ণের মানুষ উৎসাহের সাথে তাকে বরণ করে নিচ্ছেন। মানুষবাবু, আপনারা রায়গঞ্জ লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে রাত পর্যন্ত একেবারে ঝড়ের গতিতে প্রচার চালাচ্ছেন। যখন প্রচারে যাচ্ছেন মানুষকে কি বলে ভোট প্রার্থনা করছেন? দেখুন, এখানে ভোট প্রার্থনা মানুষের কাছে আমরা মূলত 3টি আবেদন নিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে যখন বিজেপির 2জন সাংসদ ছিলেন তখনও বিজেপির এজেন্ডা ছিল কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং দেশে অখণ্ড আইন প্রণয়ন। যখন বিজেপির 303 জন এমপি হলো 2019 সালে, বিজেপি কিন্তু তার দেওয়া 70 বছর আগের কথাকেও ভুলে যায়নি এবং 3টি জিনিসই কিন্তু বিজেপি প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ বিজেপি দেশবাসীর সামনে যে বার্তা দেয় সেই বার্তাটা রক্ষা করে, এটা মানুষের কাছে আমরা প্রথম বলছি। দ্বিতীয়, মোদি গ্যারান্টি, বিকশিত ভারত। আজকে ভারতবর্ষকে 10 বছরে মোদিজি যে উচ্চতায় নিয়ে গেছেন, বিশ্বের প্রথম 5টি শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে আমাদের দেশ আজকে অন্যতম। তো এই জায়গাটা আমাদের গর্বের। আর ভারতবর্ষের কোভিডের সময় আপনারা দেখেছেন যে আমাদের দেশের সমস্ত মানুষকে টিকাকরণ করেও ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে তার দায়িত্ব এবং ভূমিকা পালন করেছে মোদিজির নেতৃত্বে। এই মহামারীকালে গোটা বিশ্বের মানুষকে টিকা দিয়ে ভারতবর্ষ সাহায্য করেছে। যে কিছুদিন আগেই G20 দেখলেন সম্মেলন, বৈঠক ভারতবর্ষে হলো, এটা তো আগে ছিল না। এই উচ্চতায় ভারতবর্ষ ছিল না। এই উচ্চতায় দেশকে একমাত্র মোদিজি নিয়ে যেতে পারেন, তাই মোদিজিকে আরো একবার দরকার। এই কথা মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিচ্ছি। আর তৃতীয় যেটা, রায়গঞ্জ কেন্দ্রে আমরা জিতলে কি কি কাজ করব এবং কি কি আমাদের ঘাটতি আছে, কি কি উন্নয়ন এখনো হয়নি, সেই উন্নয়নের কাজগুলো মানুষের সামনে আমরা কি করব, সেটা আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি আছে, অঙ্গীকারপত্র আছে, সেই অঙ্গীকারপত্র মানুষের সামনে তুলে দিয়ে আমরা মানুষের ভোট চাইছি। বিভিন্ন জায়গায় শেষ প্রশ্ন আপনার কাছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, সব দলই প্রায় পাখির চোখ করে রেখেছে। একাধিক ভিআইপি তারকা প্রচারে আসছেন সেই আসনের জয়লাভের জন্য। যে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের থেকে যে সাড়াটা পাচ্ছেন, তাতে কি মনে হচ্ছে যে অতীত 2019-এর যে বিজেপির জয়ের পুনরাবৃত্তি 2024-এও ঘটানো সম্ভব? পুনরাবৃত্তি নয়, ডবল ভোটে পুনরাবৃত্তি হবে। যে মার্জিনে আমরা গতবার জয়লাভ করেছি, 2019-এ বিজেপি জয়লাভ করেছিলেন, তার থেকে ডবল ভোটে বিজেপির প্রার্থী এবার জয়লাভ করবে। অসংখ্য ধন্যবাদ মানুষবাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি মানস কুমার ঘোষের সঙ্গে। মানসবাবু স্পষ্টতই জানালেন যে মানুষের কাছে তারা মূলত দেশকে সবার আগে তারা রাখতে চাইছেন, যে বিকশিত ভারতবর্ষ গড়ার স্বপ্ন তারা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, এবং পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়ন কি কি বাকি রয়েছে, কি কি ঘাটতি রয়েছে, এবং ক্ষমতায় আসলে সার্বিক উন্নয়নের নিরিখে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে মানুষের রায়ে, তাহলে তারা কি কি কাজ করবেন তার অঙ্গীকারপত্র মানুষের হাতে তুলে দিচ্ছেন। এখন দেখবার এটা যে সাধারণ মানুষ তাদের আবেদনে সাড়া দেয় কিনা, তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত, কারণ সেদিনই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল, জনতা জনার্দনের রায় কোন দিকে যায় আগামী 4 জুন সে বিষয়ে একেবারে পরিষ্কার তথ্য আমাদের সামনে চলে আসবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদ এবং RCTV সংবাদ সংক্রান্ত নানান অনুষ্ঠান। ভালো থাকবেন সকলে, নমস্কার। ভোটের খাস কথা।